বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর গল্প বারিক অপেরা পার্টি। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুরু হচ্ছে বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে, সালাম বাবু। কে তুমি? আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু এলাম। কেন? ধানি জমি কিনবেন? 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি। দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এই দুর্দিনের অভাব অনটন শিগগিরই কেটে যাবে। এ সময়ে ধানের জমি কেনা মন্দ নয়। সামনেই শ্রাবণ মাস, জলাবৃষ্টিও বেশ হচ্ছে। কিনেই ধান রোয়া হতে পারে এবারে। চালের দাম 25 টাকা মণ, তাও সহজপ্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব। যা আছে তা নিয়ে কারাকারি চলছে। বললাম, জমি কোথায়, কতটা? এই চালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই। ওর জমি যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল। তুমি তার কে হও? না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আছে। সেই জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব। 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেব বাবু। আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা। কলকাতা থেকে নতুন এসে বহুদিন ধরে দেশে বসেছি। জমিদার ব্যাপার তত বুঝি নে। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকেই এই জমির অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বারিকের চেষ্টায় ও আমার ইচ্ছায় 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক মুসলমান দেখলুম তার মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধবুড়ো লোক হলে কি হয়, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললে, বাবু একটুখানি দোকানে চলুন। কোন দোকানে? জল খাবেন একটু? জল খাওয়ানোর প্রথা আছে এ দেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টি মুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এ কথা তো এদেশে নেই। কিন্তু বারিকের আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম। দাও হো দোকানি বাবুরি, নিমকি, স্যাঙারা, সন্দেশ দাও। আর ওই যে হেদা গোল গোল তোমার, ও কি বলে ওকে? দাও 1 পোয়া ওই দাও, ওইটাই দাও। লুচি খাবেন বাবু? হ্যাঁ রে বাবুরি, লুচি দাও 8খানা।
হ্যাঁ, ভাজা নেই, তা ভেজে দাও। 1.5 টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকা 4। বারিক মহা ফুর্তিতে 1 টাকার খাবার নিজেই খেলো। সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিল চেঁচিয়ে, ও গো হরি বংশীধারী শ্যামল টুবর। সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2টো ইলিশ মাছ কিনেছে, কারণ হাঁসদার হাতে করে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলছিল, 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছে, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্ছে কি না? যাই হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে, বাবু, আমাদের গা আগে, তারপরে আপনার গা। এই অন্ধকারে কি করে যাবেন? সোনাই ইলিশ কিনেছে, আমাদের গ্রামে আর থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আর চলুন না একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না। বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হলো। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত। সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ 1খানা চালাঘর এবং 1 জোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালাঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্যে বন্দোবস্ত করে নিলে। সেবার ধান রোয়া শেষ করলে বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে। এসে এ গল্প ও গল্প করে ওঠার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে। বাবু, এসো বারিক, তামাক খাও। বাবু, বড্ড তায়ে পড়ে এলাম, 5টা টাকা দিতে হবে। কেন হঠাৎ? আপনার জমিতেই 12 মাসে চাষ করে রেখেছি, মুসুরি বুনতাম। যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক। বেশ, নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিক ওর গানের দলে ডুগি তবলা কিনেছে। একদিন বললাম, মুসুরি বুনলে বারিক? আগে হ্যাঁ বাবু। ক বিঘে? 1 বিঘে। আর 2 বিঘে? বাবু, আর 2টো টাকা দিতে হবে, খরচে কুল হচ্ছে না। মিথ্যে কথা। তুমি তোমার গানের দলে ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল? ওই জেলে পাড়ায় জেলে ছোকরাদের নিয়ে বসি, রোজ আক্রাই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় সাধন সমর বা আজমিলের বৈকুণ্ঠ লাভ নামবো 12 বাড়ির আসরে। দেখি যদি খোদার মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো। বেশ বেশ, দেন বাবু 2টো টাকা। নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে। তার বলতি, কাল সকালেই বাকি 2 বিঘে সাঙ্গ করব। ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা বারিক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে, বাবু ও ওই রকমই, কত লোককে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে তো ফাঁকি দেবেই। খুব রেগে বারিকের বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ হইল না। কি মুশকিল, এইরকম বাড়িঘর ওর। মাত্র 1খানা 4 চালা ঘর। ঘরের দরজা জানালার ফাঁকগুলো
বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো, দৌড় পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কঙ্কাল ধরা তামার বদনা, একটা হুকো আর তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত হেরা ও ময়লা রাঙা নরুনপার শাড়ি চালে শুকোচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে, উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি, সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2 বীজ ধান পেলাম 3 বিঘে জমিতে। আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে এসেছ, তার বদলে ধান দাও, আর বছরের ভিটের খাজনা 2 টাকা দাও, শোধ করো, নইলে কালই নালিশ ঠুকে দেব। বারিকের 2টি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটির 14-15। তারা বাবার কাছেই দলিজে বসে গল্পগুজব করছিল। চট করে একখানা খুরশি পিড়িয়ে এনে বড় ছেলেটা আমায় বসতে দিলে। বাড়ি বললে, যা, কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়। বাবু, তামাক খাবেন? ওরে অলি, শিগগিরি চোট। থাক, আমার তামাকের দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামাক খান আগে। বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? বড়টি গরু চড়ায়, ওরা দুজনে ভালো গান গায়। হে, শুনিয়ে দে না বাবুকে একখানা গান। আহ থাক, গান এখন দরকার নেই, তুমি ধান বের করো তো। দেব বাবু, দেব। আর খাজনা আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো। একটু পরে বারিক ও তার 2 ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে, বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। গরু দুটো খুঁজে নিয়ে আয়, এসে গাড়ি জুতে দে। আমি বাধা দিয়ে বললাম, কত ধানে? 2.5 বিশ। 7.5 মণ, এতে তো শোধ হবে না দেনা। বাবু, আল্লাহর কিরে, ঘরে আর ধান নেই, সব দিলাম আপনারে, আর কিচ্ছু নেই। আপনি দেখে আসুন ঘরে। তোমার ধান রইল না? না বাবু, সব দিলাম। তুমি ছেলে পেলে নিয়ে কি খাবে? তার কি করব বাবু, আমি আমি নালিশকে বড্ড ভয় পাই। ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে। 2 দিন পরে বারিক তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম, ও বারিক, কোথায় চললে? আগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি। তুমি কি বেহালা বাজাও? ওই অমনি একটু খোদার মর্জিতে। জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খানচারেক পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল, 1 জোড়া মন্দিরা, গোটা 2 থেলো হুকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জন 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম। সামনে বাউরের স্বচ্ছ জলে পদ্মফুল ফুটে আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরিবালি মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাট শ্যাওলার দামে। ওপারে
কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের ওপর ঝুপসি ছায়া পড়ে আছে। আঠা ঝরে পড়ছে গাছটার কাঠ থেকে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধূরা মাটির কলসি কাঁধে জল নিতে যাওয়া আসা করছে। একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বললে, নিন, তামুক সেবন করুন। একটা কলার ডাঁটা কি এনে দেব? আমি তামাক খেতে খেতে বললাম, তা একটু গান বাজনা হোক, শুনি। সে বললে, সে না এলে আরম্ভ হবে না বাবু। সে হলো বেহালাদার, এ দলই তার। এর নাম বারিক অপেরা পার্টি। বাবা, নাম দিয়েছে কে? বাবু, মোরা তো ইংরেজি জানি নে। অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন লেখা থাকে তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি। ভালো হয়নি? একটু পরে বাড়িকে এসেও সেই কথা জিজ্ঞাসা করলে। আমি বললাম, নামের মতো নাম হয়েছে একটা বটে, খাসা নাম। হে হে, গান শুনিয়ে দে। হে বাবুরি, তামক সেজে দে, দে দে দে, তাড়াতাড়ি দে। ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়। ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বাড়ি বললে গান করে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তার স্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে। গান শুনে বললাম, বেশ বেশ, কৃষ্ণের গান? বারিক ধমক দিয়ে বললে, মানভঞ্জন পালার সেই গানখানা গানা, আমার সঙ্গে ধর। বলেই নিজেই রগে হাত দিয়ে আরম্ভ করলে। বারিক গান মন্দ করে না। খানিকক্ষণ থেকে আমি চলে এলাম। জ্যোৎস্না রাত ছিল। বারিক কি আসতে দেয়? বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বারিক বাড়ি ফিরছে, বন জঙ্গলের পথ দিয়ে। বারিকের বাড়ি চাঁদলি গ্রামে। ওদের ওখানে বাওরের ধারে গান বাজনা হয়। বারিকের বাড়ি থেকে সে জায়গা 1.5 মাইলের ওপর। এই পথের অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা। সাপখোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বারিককে ডেকে বললাম, আলো নিয়ে যাও না কেন বারিক? বারিক রাস্তায় দাঁড়িয়ে বললে, কে বাবু, এখনো জাগন্ত আছে? আর বাবু, আলো কেরাচিন তেল কনে পাবো? হ্যাঁ, কেরাচিন তেলের অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। গান কেমন শুনলেন বাবু? কাকাকুরা নিজে শেখানো গান বাবু। ওরা সব জেলে মালো, বেতালা বেসুরে গান গাইতো, হাতে নাতে শেখালাম বাবু। বারিক এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফয়াজ খা। আমি তাকে এক আটি পাকাটি দিয়ে মশাল জেলে নিয়ে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল। বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনাই, ভালো আছো? আগে হ্যাঁ, এই একরকম বাবু। বেগুন দাও 2 বাবু, একটা কথা আপনাকে বলতাম। বারিকের অবস্থা যে খুব খারাপ হলো। আপনি মনিব, আপনাকে না বললি আর কাকে বলি? ভাবলাম বারিকের বোধহয় খুব অসুখ হয়েছে।
কিন্তু 2-4 দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে। কি হয়েছে তা? সোনাই বললে, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধানও রইল না। যার কাছে নেবে তার ফেরত দেবে না, এই ওর দোষ। নলে নাপিতের আর রামচরণের ময়রার গোলা থেকে আর বছর সামনে ধান কর্জা নিয়েছে, একটি দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক দিয়ে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে, একবেলা খাওয়া জুটছে না। বস্তুর আবানে ওর স্ত্রীর ঘরে বার হওয়ার উপায় নাই। ছেলে দুটো আহম্মদ দফাদারের বাড়ি ও বেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধহয় খাওয়াও হয়নি আর। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা? গত সোমবারে ওর গরু ক্রোক হয়েছে বলছো? সেই সোমবারই সন্ধ্যের সময় যে ওকে বাড়ি কপরাপাটির ঘরে মহানন্দে 2 ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন না বাপু, ও যে ওই রকমই লোক, কাল কি খাবে সে ভাবনা নেই। দেখুন গিয়ে 2 ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? এক দানা নেই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? ওই যে বললাম বাবু, সেদিকে যাওয়ার জো আছে। মহাজনের ঘরে 17 সলি ধান কর্জ নিয়েছিল, আর 1 খুচি ধান শোধ করেনি। দেনায় মাথার চুল বিক্রি। যার নেবে তারে আর দেবেই না। কথার একদম ঠিক নেই, কেউ বিশ্বাস করে আর দেয় না। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে। বারিক আমার সঙ্গে আর দেখাও করলে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুখ আহম্মদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বারিকের প্রতিবেশী তোফাজ্জেল বললে, বাবু শিগগিরই যান, সে এখনো তার দোলেজে বসে তামুক খাচ্ছে। আপনি যাচ্ছেন শুনলি পালিয়ে যেতে পারে। পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বারিকের ঘরদোরের অবস্থা আরো ছন্ন ছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুখ কলায় মারবার খামার, একপাশে ভুসি পাকার হয়ে আছে। গাড়ি গরু নেই উঠানে। বারিক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মুখর শুকিয়ে গেল। আসুন বাবু, আসুন, সালাম। দলে যেয়ে উঠে বসুন। ওরে ওরে অলি, খুরশি পিরিখানা বাবুরে পেতে দে। থাকবে পীর, আমি এসেছিলাম তোমার কাছে। মুখ কলাই বিক্রি করেছো? হ্যাঁ বাবু। আমার টাকা দাও। টাকা এখনো মোর হাতে আসেনি বাবু। মিথ্যে কথা। কার কাছে বিক্রি করেছো? আহমদ দফাদারের কাছে তো? সে সংবাদ আমি রাখি। আহমদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়। টাকা বের করো। বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কোলকে এগিয়ে দিয়ে বললে, নিন বাবু, তামাক খান। আমার কথার উত্তর দাও। আপনি ন্যায্যই বলেছেন, টাকা ওরা দিয়েছিল, তা সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা ছাইতে খরচ হলো 3 টাকা। বেহালা তার এনেলাম মুকুন্দ তেলির দোকান থেকে। ওসব বাজে কথা শুনতে চাই নে। খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার কোনো ক্ষমতা নেই,
তখন তখন অত শখ কেন? হ্যাঁ, বাড়ি ঘরের তো এই অবস্থা, গাড়ি গরুর কি হলো? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে কে একজন আমার চড়া সুর শুনে অনেকে জড়ো হয়েছিল ওর ঘরের সামনে। বললে, ওরে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছু নেই। গাড়ি গরুর কি হলো? রামচরণ ময়রা গরু ক্রোক দিয়ে নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহমেদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মানায়? বলি, ও চাচা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন তুমি, যদি শোধ করতে পারবে না তো? হ্যাঁ, বড্ড লোকের কাছ থেকে কথা ভাঙো কেন তুমি? একেবারে দশায় ধরেছে তোমায়। ছ্যা, জুয়ে চুরি করো কেন? বারিক মুখ চুন করে বসে রইল আর সকলের হাতে হাতে কলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বারিক কোনো কথা গায়ে মাখে না, কে যেন কাকে বলেছে। বারিকের বাড়ি কিছুদিন আর গেলাম না। টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। টাকা কড়ির সম্পর্ক নয়। বারিকের সঙ্গে মাস দুই পরে একদিন হাটে হঠাৎ দেখা। কাঁধে একখানা ময়লা গামছা, পরনে হেরা আধময়লা ধুতি, লুঙ্গির মতন করে পরা, সদাহাস্য মুখ। বারিক আমাকে দেখে বললে, বাবু সালাম, আমাদের ওদিকে আর যান না? না, আমার অন্য কাজ আছে। আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু? ও বেলা দুটো গান শোনাতাম আর দেখাতাম আমাদের সাধন সমর পালাটা কিরকম হলো। আজ পুরো মহল্লাটা হবে, পরশু গান হবে আরামডাঙ্গার বিশ্বাসদের বাড়ি। আমার সময় হবে না। ও কথা বললি বাবু শুনছি নে, আসুন দয়া করে, আপনাদের গান শোনাতে বড় ভালো লাগে। যাবেন বাবু। ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগেই বাউরের ধারে ওদের বারিক অপেরা পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বারিক ও তার দুই ছেলে ঠিক সন্ধ্যার সময় এলো। তখন বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বারিকের গায়ে একখানা বহু পুরনো কুষ্টিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি। আমি বাইরেই বসে রইলাম। বারিক মহা ব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে, হাসি ঠাট্টা ও অঙ্গভঙ্গি কিভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তা শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কীরকম বেঁকে দাঁড়াতে হবে। এর দোষ ধরে, ওর গুণ গায়। মোট কথা, এই বয়সে তার উৎসাহ, আমোদ, লম্পঝম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, বাবু বিড়ি খান একটা। দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বারিক অপেরা পার্টির যাতে বাইরের নাম ভালো হয়, তা আমাকেই তো দেখতে হবে নাকি বাবু? হ্যাঁ, তাজমিল কেমন দেখলেন? চলবে? কেষ্ট? বেশ বেশ, আপনারা ভালো বললেই ভালো। কে বলবে এ সেই বাড়ি যার দুবেলা খাওয়া হয় না, যার গরু গাড়ি সমস্ত পর্যন্ত মহাজন ক্রোক দিয়েছে, দেনাই যার মাথার চুল বিক্রি, যার বয়স 55 কোঠা ছাড়াতে চলেছে, এই মহল্লায় ওই একাই 100। পরদিনই হাটে আহমদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহম্মদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে। আহম্মদ চাঁদলি গ্রামের অবস্থাপন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। আবার এবার ধানের দাম 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। দুটি গোলা ভর্তি প্রায় 1000 মণ ধান চড়া দরে বিক্রি করে আহম্মদ
টিনের বাড়ি ঘুচিয়ে দোতলা কোঠা বাড়ি করেছে। আমি গিয়ে বললাম, আহা কি করো আহমেদ, ওকে ছেড়ে দাও। ছি, তোমার চেয়ে বয়সে কত বড় না। আহম্মদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বললে, আর যদি ওর দেখিয়ে দেব বাবু, এত বড় আস্পর্ধা, আমার সঙ্গে জুয়া চুরি কথা বলে। মুখ দেবে বলে বায়নার টাকা নিয়েছে সেই 8 বছর, 2 মণ কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না। রোজ বলে দিচ্ছি দেব। আজ আমি ওরে, আমার সঙ্গে কিনা ঠকামি কথা বলে বাবু, এত বড় সাহস ওর। বারিক তখন বলছে, ছেড়ে দেন বাবু, আমি ওই সুমিন্দিকে একবার দেখে নিতাম, আপনি ধরলেন কেন? আহম্মদ আবার সবেগে ঠেলে উঠে বললে, তবে রে। আবার তাকে কোনো রকমে ঠান্ডা করে আহম্মদকে বললাম, কত টাকা পাবে? তা বাবু অনেক, খেতে পাই না। 2 বীজ ধান দিলাম আশ্বিন মাসে, 27 টাকা নিলে মুগির দাম। মোটে 2 মণ কলাই দিলে এখনো 15 টাকা তার দরুন বাকি। ঝিঙের ভুই করে গাঙের ধারে, তার 2 বছরের খাজনা 4.5 টাকা। আমার গাছ থেকে ব্যবসা করবে বলে 1.5 কুড়ি নারকেল পেরে আনে, তার দরুন একটা পয়সাও দেয়নি। ওর মতো মিথ্যাবাদী ফেরেববাজ জুয়োচোর এদিকের পাবেন না। আপনি তো শুনি পাবেন 1 মুঠো টাকা। বারিকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বললে, বাবু 2 কাঠা মুসুরি আর 2টো মানকচু বীজ দিয়ে নিল বারিক, তা সব আহম্মদ কেড়ে নিয়েছে। হাটে ওই বেচে চাল কিনে নিয়ে যাবে, তবে ওদের খাওয়া হতো। কি অন্যায় কাণ্ড দেখুন দেখি। বলছি 6 আনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটা ওকে কিনে দিন। সেই দিনই রাত প্রায় 10টার সময় শুনলাম বারিক উচ্চস্বরে রাগিনী ভাসতে ভাসতে বারিক অপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। এরপরে অনেক দিন আমার সঙ্গে ওর দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা। তাকে বলি, বারিক কেমন আছে? আর বাবু, আপনি শোনেননি, তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি 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 ব্যাপারে, কি হলো? ওর সেই বড় ছেলেটা আজ 7 দিন হবে মরে গিয়েছে। সে কি কথা, কি হয়েছিল? বাবু, পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিলে, রোজ সন্ধ্যাবেলা জ্বর হতো। ওষুধ নেই, পথ্যি নেই। জ্বর সেরে গেলে তো পান্তা ভাত আর পটল পেঁচ পোড়া খেলে। সেই দিন রাত্রিরে জ্বর হয়েছে ওর সেই অপেরা পার্টি থেকে গান ছেড়ে এসে। ভোরবেলা মারা গেল। কাফনের কাপড় জোটে না শেষে, এই তো অবস্থা। বুড়ো বয়সে ওই ছেলেটা তবুও মাথা ধরা হয়ে ঠেলে উঠেছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার ভরসা কি? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যাবাদী জুয়াচোর সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত ছিল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। ভাগের জমি 2 বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। এবার ওর সঙ্গেই আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10টা-11টা গোসাই বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি তবলা ও মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমদাস গড়ায় বললে, বাবু, গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জামাই ষষ্ঠীর দিন বারিক অপেরা পার্টির গাওনা হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন। আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাড়ি নেড়ে নেড়ে
খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর বা আজমিলের বৈকুণ্ঠ লাভ। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বারিক অপেরা পার্টি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর ভিন্ন স্বাদের নানান গল্প আপনাদেরকে শোনাতে পারি। আরও সুন্দর একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।